আমি তোমাকে আশ্চর্যময়ী বলি, তবে সেটা মুখে বলি না, মনে মনে বলি। আর কি আশ্চর্য, তুমি সেটা অনায়াসে টের পেয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি রোমান্টিক সামাজিক থ্রিলার। বইটির নাম হচ্ছে আশ্চর্যময়ী তোমাকে। লেখক শরীফুল হাসান। প্রথম প্রকাশ বইমেলা 2025। প্রকাশনী অন্যধারা। প্রচ্ছদ তানিয়া সুলতানা। পৃষ্ঠা সংখ্যা 416। মুদ্রিত মূল্য 640 টাকা। আর জনরা হচ্ছে রোমান্টিক সামাজিক থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। গল্পটা আলোর, অন্ধকারের, কিংবা প্রেমের, কিংবা বিকৃতির। সুলতানপুর এক ছোট শান্ত মফস্বল শহর। এ শহরে পা রাখে কিশোর বয়সী রৌদ্রময়ী সেন ওরফে রুনু, যার বাবা নিরুদ্দেশ, মা মৃত। বন্ধুত্ব হয় কাছাকাছি বয়সী শাহেদের সঙ্গে। শহরে একের পর এক মেয়ে হারিয়ে যেতে থাকে। শাহেদের সহপাঠী লাবণীও হারিয়ে যায়। মেয়েটা হারিয়ে যাওয়ার জন্য নিজেকে দায়ী করতে থাকে শাহেদ। একসময় হারিয়ে যায় শাহেদও, এক অন্ধকূপ। শাহিদ কি ফিরে আসতে পেরেছিল সেই অন্ধকূপ থেকে? রুনুর জীবনে ঠিক কি হয়েছিল? বৃদ্ধ দাদুদিদার সঙ্গে থাকতে থাকতে রুনু কি খুঁজে পেয়েছিল বেঁচে থাকার ঠিকানা? সোমা চক্রবর্তী এত বছর পর পালালো কেন জয়ন্ত সেনের সঙ্গে? আশ্চর্যময়ী কে? লাবণী, সোমা, না রুনু? তো আমি রিভিউটি শুরু করছি। এ গল্পের প্রধান দুটি চরিত্র হচ্ছে শাহেদ ও রুনু। তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। তাদের দুজনের বাবাই হারিয়ে গেছে। কি কারণে কোথায় চলে গেছে সেটা কেউই জানে না। স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনতে গুনতে শাহেদের মার মানসিক অবস্থা মানে একদম এমন হয়েছে যে মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলছে আস্তে আস্তে। সংসারের অবনতি, মায়ের অসুস্থতার কারণে শাহেদের জীবনও ঠিক স্বাভাবিক ছিল না। তার কোনো বন্ধু ছিল না, পড়াশোনাতেও তার মন বসতো না, সে খেলাধুলাও করতো না। তবে একটা গুণ তার ছিল, সে চমৎকার ছবি আঁকতে পারত। এদিক দিয়ে রুনুর জীবনটা আবার অন্যরকম। তার বাবা হারিয়ে যাওয়ার পরেও তার মা দিদা অনেক দিন তার সাথে ছিল, কিন্তু একটা সময় রুনুর মা আর দিদা পরপর মারা যায়। আর তারপরে রুনুর জীবনটা বদলে যায়। তার চাচারা তাকে ভালোবাসলেও বাপ মা হারা একটা মেয়েকে বড় করার দায়িত্ব কেউই নিতে চায় না, এটা নাকি নির্মম সত্য। তাই ঢাকা শহর ছেড়ে রুনু তার নানা নানির কাছে চলে আসে মফস্বল শহর সুলতানপুরে। সুলতানপুরে এসেই শাহেদের সাথে রুনুর পরিচয় হয়। শাহেদের মাও তার বান্ধবীর মেয়েকে কাছে পেয়ে অনেকখানি স্বাভাবিক হয়ে যান। রুনুর সাথে গল্পগুজব করে সব দুঃখ ভুলে থাকার চেষ্টা করেন তিনি। শাহেদ কারো সাথে না মিশলেও রুনুর সাথে ঠিকই তার বন্ধুত্ব হয়ে যায়। আস্তে আস্তে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন এই মফস্বল শহর ছেড়ে ধরার কবলে পড়ে। আর সেই সাথে বদলে যায় একাধিক জীবনের অনুভূতি। এই ছেলে ধরা হাতে পড়ে একদিন হারিয়ে যায় শাহিদের ক্লাসমেট লাবণী। এর জন্য শাহিদ নিজেকে দায়ী মনে করে। লাবণীর বাবাও শাহিদকেই দায়ী করে, কিন্তু শাহিদও একদিন হারিয়ে যায়। তারপর নিতান্ত ভাগ্যের জোরে আবার ফিরেও আসে। কিন্তু সেই হারিয়ে যাওয়ার সময়টুকু শাহিদ ভুলতে পারে না। আর তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক লাবণীকে সে খুঁজে বের করবেই। অল্প বয়সে প্রেম ছিল সোমা আর জয়ন্তর, কিন্তু জয়ন্ত রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে অন্য একজনকে বিয়ে করে ফেলে সোমা। তারপর একদিন সেও হারিয়ে যায়। খবর ছড়িয়ে পড়ে সোমা জয়ন্তের সাথে পালিয়ে গেছে। সোমা কি আর কখনো ফিরে এসেছিল? জয়ন্তকে জেলে ভরার জন্য খুঁজে বেড়ায় তারই বন্ধু ওসি অনুপম। সেও সোমাকে ভালোবাসতো। তাই জয়ন্ত আর সোমার প্রেমে সবচেয়ে বেশি আঘাত কিন্তু সেই পেয়েছিল। এই গল্পে অনুপমের ভূমিকাটা আসলে কি? বাদল দাসকে তার কি ভূমিকা? নিজাম মামা কোথায় হারিয়ে গেল? কে হরিণের মুখোশ পরে অপকর্ম করে বেড়াচ্ছে? বিশ্বজ্যোতি বা রুনুকে কতটা ভালোবাসে? ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা না পেলে কেমন লাগে? সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে আশ্চর্যময়ী আসলে কে? রুনু, লাবণী, সোমা, নাকি অন্য কেউ? আশ্চর্যময়ী তোমাকে একটি সামাজিক থ্রিলার উপন্যাস, যেখানে সমাজ আর জীবনের গল্প বলা হয়েছে। জীবনের স্রোতে ভেসে আসে রহস্য, সমাজের অন্ধকার দিক, মানুষের অন্ধকার অনুভূতিগুলো প্রকট হয়ে ওঠে, যেটা অনেক বেশি বাস্তব। কিন্তু এই অন্ধকারের দিকগুলো আলোচনায় তেমন আসে না, ভুক্তভোগীরা নীরব থাকে বলে। আর এই সুযোগে তারা আড়ালে থেকে নানা অপকর্ম করতেই থাকে।
এই বইটির কাহিনী মূলত 70 ও 80 দশককে কেন্দ্র করে লেখা হয়েছে। লেখক খুব দক্ষতার সাথে সে সময়টাকে তুলে ধরেছেন। 1975 সালের ঘটনাও এই বইটিতে এসেছে। বইটি 3টি পর্বে বিভক্ত ছিল। প্রতিটি পর্বে 3 থেকে 4 বছরের একটা গ্যাপ ছিল। আর সেই সময়টুকুর মধ্যে কাহিনীর অনেক কিছু বদলে যায়। লেখক প্রতিটি অধ্যায় শুরু করেছেন রহস্যের আবহ দিয়ে, আর সেই কারণে পাঠক আগ্রহী হয় ঘটনা কি সেটা জানার জন্য, যার কারণে বই পড়ার গতি দ্রুত হয়। মানে আমার বেলা যেটা হয়েছিল, আমার বই আমি দ্রুত শেষ করে ফেলেছিলাম মোটা হওয়ার পরেও। লেখক এই বইতে দেখিয়েছেন একটা মানুষের জীবনে নানা রকমের উত্থান পতন থাকতে পারে। ভালোবাসারও নানা রকম ফের দেখিয়েছেন। কেউ হয়তো মন থেকে ভালোবাসে, আবার কেউ হয়তো জোর করে ভালোবাসা আদায় করতে চায়। মানুষ কিভাবে জীবনে বারবার বাধার সম্মুখীন হয়, প্রিয়জনকে হারিয়ে ফেলে, সবকিছুই লেখক এমন ভাবে মানে এখানে তুলে ধরেছেন যে এখানে আসলে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে মানুষের সাথে অনাকাঙ্ক্ষিত খারাপ কিছু ঘটলে সেটি মানুষের মনে আসলে দাগ কাটে, যা থেকে রেহাই পাওয়া যায় না। আর তখন মানুষের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় প্রতিশোধ নয়তো সত্যোন্মোচন। আশ্চর্যময় তোমাকে এমন এক উপন্যাস যেখানে হারানোর গল্পই বেশি, যা অনেকগুলো জীবনকে অন্যরকম করে দিয়েছে। জীবনে পাওয়ার থেকে হারানোর সংখ্যাই তো বেশি হয়। তো সবকিছু গুছিয়ে নিতে গেলেই কোনো ঝড় এসে সব কেমন যেন এলোমেলো করে দেয়। এটা কিন্তু সত্যি। অনেক সময় দেখা যায় কোনো কিছু গুছাতে গেলেও অনেক সময় ঝড়ে এলোমেলো হয়ে যায়। মানে একটা মানুষের জীবনে কিন্তু উত্থান পতন অনেক আসে, হ্যাঁ? যে দেখা যায় তার এখন উত্থান হচ্ছে, আবার তারপরে এমন পতন হচ্ছে যা বলার মতো না, বা আবার হঠাৎ করে তার উত্থান হয়ে গেল। তো এই মানে বইটাতে যা আসলে দেখিয়েছে যে একটা মানে সমাজের আসলে বিভিন্ন দিক দেখিয়েছে, বিশেষ করে সমাজের অন্ধকার দিক। বিশেষ করে আমাদের দেশে কেউ যদি কখনো অত্যাচারিত হয় বা অনেক কিছু আছে, যেমন হ্যারাসমেন্টের যে শিকার হয় যারা ছোট বাচ্চারা বা একটা বয়সী মানুষও যে হ্যারাসমেন্টের শিকার হয়, এই জিনিসটা হয় কি দেখা যায় যে যারা ভিকটিম তারা না চুপ করে থাকে। কারণ আমাদের দেশে দেখা যায় কি ভিকটিমকেই দোষারোপ করা হয়, যে দোষী তাকে তো কিছুই বলা হয় না বা তাকে শাস্তিও দেওয়া যায় না, এমনই হয় বেশি। তো এখানে হয়েছে কি, এখানেও সেমন জিনিসটা দেখিয়েছে যে ভিকটিম সেই আসলে সেজন্যই চুপ করে রয়েছে। আর যে এটা যখনকার ঘটনা 70-80 দশকে, তখন তো মানুষ আরো বেশি চুপচাপ ছিল। মানে তখন তো, এখন তো হয়তো ইন্টারনেটের কল্যাণে অনেক খবর অনেকভাবে ছড়িয়ে যায় বা মানুষ এখন বলতে পারে বা বলতে চায়, কিন্তু আগের দিনের মানুষের তো মানে এই জিনিসটা ছিল না, তারা ইন্টারনেটও ছিল না এবং তারা সহজে অনেক কিছু বলতেও চাইতো না। তো এই বইটাতে আসলে সেই কাহিনী এসেছে। আমার কাছে খুব ভালো লেগেছে 70-80 দশকের একটা যে মফস্বল শহরের কাহিনী। যেমন আমি যেখানে রোদেরা ঘুমায় পড়েছিলাম লেখকের, এবং আমি বলবো যে শরীফ হাসান ভাইয়ের লেখা আমার অনেক ভালো লাগে। যেমন ওনার ফ্যান্টাসি বই আমি প্রথমে পড়েছিলাম, যেমন সাম্ভালা, তারপরে অন্ধজাদুকর। কিন্তু আমার মনে হয় কি ওনার মানে এই যে এইসব বই, যে রোমান্টিক সামাজিক থ্রিলার, এই বইগুলি আসলে আমার কাছে বেশি ভালো লাগে। যেমন যেখানে রোদেরা ঘুমায় ভালো লেগেছে, এবং আশ্চর্যময় তোমাকে আমার কাছে ভালো লেগেছে। এবং উনি এত সুন্দর করে সহজভাবে লেখেন যে মানে এত মোটা বইও না, দেখা যায় কি দ্রুত পড়ে ফেলি আমি, আমার ভালো লাগে অনেক পড়তে। তো এই বইটার কাহিনীটা আমার কাছে বললাম না যে এটা একটা সামাজিক, যে মানে ওই সময়কার একটা সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এবং একটা কথা এটা ঠিক যে হয়তো এখানে মানে 70-80 দশকের ঘটনা এসেছে, কিন্তু এই সব ঘটনা কিন্তু এখনো ঘটছে, এবং এখনো অনেক সময় দেখা যায় ভিকটিম কিন্তু চুপই থাকে এবং অন্যায় হতেই থাকে। কারণ যদি ভিকটিম যদি আওয়াজ না তোলে তাহলে তো অন্যায়কারী তো সাহস পেয়ে যাবে এবং সে অন্যায় করতেই থাকবে। এবং এখানে যেমন নানাজনের জীবন, এক একটা মানুষের জীবন, আসলে এখানে যে মানে আমি বলবো যে কেউ কম গুরুত্বপূর্ণ ছিল সেটা না। এখানে আসলে সবার চরিত্র না অনেক গুরুত্বপূর্ণ ছিল। ছোট থেকে ছোট চরিত্র দেখলাম যে তাদেরকেও কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে সবার কাহিনীটাই আসলে এসেছে এখানে। হয়তো সেজন্যই বইটা হয়তো বড়, কারণ বইটাতে এমন না যে অযাচিত কোনো কিছু লেখে বড় করা হয়ে যায়, সেটা না, সবার ব্যাপারে বলা হয়েছে। হ্যাঁ, একদম কাহিনীটা খুব সুন্দর করে মানে আমার কাছে মনে হয়েছে যে এগিয়েছে। হ্যাঁ, তবে আমি বলবো যে এই গল্পের মানে মেইন যে ক্যারেক্টার ছিল শাহেদ রুনু, আমার কাছে না সত্যি কথা বলতে তাদেরকে আমার অতটা ভালো লাগেনি। কারণ আমার কাছে না এরকম বাউন্ডারি ছেলে কখনোই ভালো লাগে না, যে মানে যেরকমটা শাহেদকে দেখানো হয়েছে। ভাই, একটা মানুষের বাবা নাই থাকতে পারে, আমি এমন অনেক মানুষকে দেখেছি যে যাদের বাবা নেই, হ্যাঁ হয়তো মা আছে, অভাবের সংসার, কিন্তু তারা এমন ছন্নছাড়া জীবনযাপন করে না কেন? মানে সে একটু মানে ওর ক্যারেক্টারটাই জানি কেমন ছিল, স্বভাব জানি কেমন ছিল, আমার কাছে একটু বিরক্তকর লেগেছে। তারপরেও হতেই পারে, একটা মানুষের ক্যারেক্টার এরকম হতেই পারে। হ্যাঁ, আর রুনুকে আমি বলবো রুনু অনেক স্বার্থপর ছিল। তবে হ্যাঁ, আমি এখন কিছু কথা বলবো বইয়ের, মানে আমার কিছু জিনিস যে মানে আমার নিজের ধারণা থেকে যেটা মনে হয়েছে সেটা নিয়ে আমি কিছু বলবো। যারা বইটি পড়েনি তারা এই জায়গাটা স্কিপ করতে পারেন, কারণ স্পয়লার আছে। হ্যাঁ, তো যারা বইটা পড়েছেন তারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন। মানে তাদের সাথে আমি জানতে চাই যে আমার মতামতটা কি কতটুকু মিলে। সেটা হচ্ছে যে রুনুকে আমার কাছে খুব স্বার্থপর মনে হয়েছে। মানে কিরকম স্বার্থপর,
যে মানে এখানে যেমন একটা নায়িকাকে দেখানো সে অনেক মহৎ, ওইখানে আমার কাছে না এই মেয়েটার কোনোভাবে মহৎ মনে হয়নি, মানে তাকে স্বার্থপরই মনে হয়েছে। কারণ সে যাকে পছন্দ করেছে বা মানে যাকে তার ভালো লেগেছে, সে যদি তার জন্য, আমি দেখলাম যে তার জন্য যদি সেরকম মানে ফিলিংসও না দেখায়, যেমন শাহেদি তার প্রতি কোনো ফিলিংস সেরকম সে দেখায়নি, কিন্তু মানে সে তার জন্যই সব করবে। আর এখানে যদি অন্য কেউ তার জন্য জানও দিয়ে দেয়, তার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই যদি তার ভালো না লাগে। মানলাম যে শাহেদ তাকে বলেছিল যে হ্যাঁ শাহেদ তাকে ভালোবাসে, কিন্তু এরপরে যে শাহেদ যে এটা মানে 4 বছরের জন্য যেমন হারিয়ে যায়, কমায় চলে যায়, তো এখানে তখন তো শাহেদের কোনো দোষ নেই, সে তো কমার মধ্যেই আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সেখানে রুনু কি করেছে, এখানে বলা হচ্ছে যে সে বিশ্বজিৎকে বিয়ে করেছিল। কেন বিশ্বজিৎকে বিয়ে করেছিল? কারণ মানে সামাজিক অবস্থার জন্য। এখন কথা হলো একটা সামাজিক, মানে তখন সমাজ এমন ছিল যে বিয়ে না করলে মানুষ হয়তো অনেক কথা শোনাত, আর হিন্দুদের বেলাতে এটা বেশি হয়, আরো বেশি খারাপ খারাপ কথা শোনায়। তা আমার কথা হলো যে 70-80 দশক, সেজন্য সে ওই সময় দেখা গেছে যে সে বিয়ে করে ফেলেছে। কিন্তু আমার কথা হলো যদি তুমি কাউকে মন থেকে ভালো না বাসো, বা যদি তাকে তুমি সংসারটা ভালো না দিতে পারো, তাহলে কেন ভাই তার লাইফ নষ্ট করবে? তোমাকে তো জোর করে বিয়ে করেনি বিশ্বজিৎ, বিশ্বজিৎ ছোটকাল থেকে তোমাকে পছন্দ করতো, হ্যাঁ তুমি সেটা জানো। তোমার যদি তাকে ভালো না লাগে ডাইরেক্ট বলতে পারতে যে ভাই আমি তোমাকে বিয়ে করব না। ওর কি দোষ ছিল ভাই তোমাকে যে ভালোবেসেছে? হ্যাঁ তুমি কেন ওর জীবনটা নষ্ট করলে? এখানে কিন্তু রুনুর জীবন নষ্ট হয়নি, আমি বলবো বিশ্বজিতের জীবনটা নষ্ট হয়েছে। কারণ বিশ্বজিৎ কিন্তু রুনুকে মন থেকেই ভালোবাসতো। হ্যাঁ হয়তো সে একটু ভীত ছিল, অন্যরকম ছিল, কিন্তু আমি বলবো সে ফার বেটার শাহিদের থেকে। কারণ যেই ছেলের মানে কোনো লক্ষ্য থাকে না, হ্যাঁ সেই ছেলের থেকে আমি মনে করি যে একটু ভীতু মানুষ আমার মনে হয় আসলে। আর ঠিক বিশ্বজিৎকে আমার ঠিক ভীতু মনে হয়নি, কারণ যেখানে বলেছিল যে রুনুকে ছেড়ে চলে গেছিল, সে কিন্তু আসলে মানুষ আনতে গিয়েছিল। তখন যদি সে মানে নায়কগিরি দেখাতে গিয়ে যদি সে একলাই যেত, তাহলে কিন্তু লোকটাকে, যে লোকটা রুনুকে মানে অ্যাটাক করেছিল, সেটা থেকে কিন্তু সে রুনুকে বাঁচাতে পারতো না। হ্যাঁ সে মানুষ নিয়ে এসে কিন্তু ভালো করেছে। মাঝে মাঝে কিছু জিনিস দেখলে আমাদের মনে হয় কি কেন এমন করলো, আমরা আবেগ দিয়ে যদি চিন্তা করি, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করলে কিন্তু সেটা বোঝা যায় সেটা ঠিক না ঠিক। তো এখানে আমার রুনুর উপর প্রচন্ড রাগ লেগেছে। বাবা তোমার ভালো লাগে না, তুমি সামাজিকতা রক্ষা করতে তুমি আরেকটা মানুষের জীবন কেন নষ্ট করবে? তুমি বিয়ে করেছো, তাকে কোনোদিনও তুমি তার স্বামীর অধিকারটা দাওনি, তুমি থাকো সেখানে, খাও সেখানে, ভাই সবকিছুই সেখানে তোমার, হ্যাঁ শান্তিতে আছো এখানে। অথচ তোমার হাজবেন্ডকে তুমি সবসময় বঞ্চিত করেছো, এবং শেষ পর্যন্ত আমার মনে হয় রুনুর জন্য কিন্তু বিশ্বজিতের করুণ পরিণতিটা হয়েছে। তা এখানে আমি বলবো, কিন্তু আবার সে আবার শাহেদের জন্য, শাহেদ কিন্তু আমার আমার দেখা দৃষ্টিতে আমার মনে হয় কি যে শাহেদ তাকে ভালোবেসেছিল এটা ঠিক আছে, কিন্তু সাপোর্ট এবং সবসময় যদি তার সাথে কেউ থেকে থাকে সেটা কিন্তু বিশ্বজিৎই থেকেছে। তো সেখানে এরকম ভাবে একটা মানুষকে ঠকানো, আমি বলবো অবশ্যই সে ঠকিয়েছে। তার ভালো না লাগলে সে না বলতো, বিশ্বজিৎ তো অবশ্যই অন্য কাউকে বিয়ে করে ভালো থাকতে পারতো, সে কেন তার জীবনটা নষ্ট করলো? বিশ্বজিৎ তাকে ভালোবাসতো, হ্যাঁ তারটা তো ক্লিয়ার ছিল। ভাই তুমি ভালোবাসো না, তুমি বিয়ে করতে গেছো কেন? তুমি সমাজের কথা ভাবো, সমাজ কি ভাববে, সমাজের মানে মানে সমাজের মানে কি বলবো, হ্যাঁ সমাজ যে মানে একটা তীব্র একটা সমালোচনার মুখে ঠেলে দিয়েছে কেন মেয়েটা বিয়ে করছে না। সে থেকে বাঁচা তুমি বিয়ে করো, কিন্তু যাকে বিয়ে করো তার কোনো দোষ নাই ভাই, সে তোমাকে ভালোবাসতেছে, সে তোমাকে সময় পর্যন্ত দিয়েছে, হ্যাঁ যে সহজার জন্য, হ্যাঁ কিন্তু তুমি তাকে সেই সুযোগটা দিচ্ছ না, তুমি মানে একটা গো ধরে আছো। ভাই তুমি যারা ভালোবাসতা সে তো ঘুমিয়ে চলে গেছে, সে যে কখনো জেগে উঠবে সেটাও তুমি জানো না। আর সবচেয়ে বড় কথা, যদি তার আশা তুমি থাকো, থাকো না বাবা, আরেকজনের জীবন কেন নষ্ট করলে? বিশ্বজিৎ চাইলে আরেকজনকে বিয়ে করতো, ভালো থাকতো। তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তা আমি এই জিনিসটা আর কি বলতে চাই যে কিছু জিনিস, হ্যাঁ এটা গল্প আপনারা বলবেন, কিন্তু এরকম মানুষ কিন্তু আমাদের আশেপাশে রয়েছে। তো আমি মনে করি যে হ্যাঁ এটা ঠিক যে যার যার লাইফ যার যার ব্যাপার, কিন্তু একটা মানুষের কিন্তু কোনো মানুষের কিন্তু মানে এই অধিকারটা নেই যে আমি আরেকজনের জীবন নষ্ট করে দিব বিনা কারণে, যেখানে সে মানুষটার কোনো দোষ ছিল না, উল্টা আমার জন্য আবার সে মানে তার করুণ পরিণতি হলো। এটা কেমন কথা বাবা? এটা আমার কাছে বললাম না যে নায়ক নায়িকা দুইটাকে আমার কিছুটা হলেও ফালতু মনে হয়েছে, দুইটাই ফালতু। কারণ একজন হচ্ছে মানে কোনো লক্ষ্য নেই, নিজের মার কষ্টটা বুঝলো না। হ্যাঁ আমার কাছে যেটা মনে হয়েছে সে মার কষ্ট আসলেই বুঝে নেই, বুঝলে সে মানে নিজে ঠিক থাকতো। মানুষের জীবনে ট্রমা থাকে মানে, কিন্তু তার যে ট্রমাটা দেখানো হয়েছে না, এই ট্রমায় সে কিন্তু ট্রমার আগে থেকেও কিন্তু ভালো ছিল না, সে ছন্নছাড়াই ছিল, যেটা সত্যি কথা। এবং ট্রমা মানুষ কাটিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছু মানুষ হয় কি ট্রমাটাকে না মানে বাড়তে দেয়, ভিতরে আটকে রেখে বাড়তে দেয়। এবং এই আমার কাছে শাহেদকে সেরকম মনে হয়েছে, সে ভিতরে আটকে রেখে না সে বাড়তে দিয়েছে। ট্রমা অবশ্যই তার ছিল, কিন্তু সে সেই জন্য যা করেছে সেটা আসলে কেউ করে না। আর রুনু কি বলবো, রুনুর মতো স্বার্থপর আসলে আমি দেখিনি। সে মানে নিজে সমাজের তিরস্কার থেকে বাঁচার জন্য সে মানে সমাজের সামনে ভালো সেজেছে। ভাই আমি বিয়ে করেছি, হ্যাঁ আমি ভিকটিম, আমার হাজবেন্ড মেরেছে। আরে বাবা তোমার হাজবেন্ডকে তুমি বাধ্য করেছো এটা করতে। হ্যাঁ আমি মনে করি যত কিছুই হোক একটা হাজবেন্ডের উচিত না যে তার স্ত্রীকে সে কখনো মারবে, কিন্তু বিশ্বজিৎ কি অনেকদিন অপেক্ষা করেছে না, অনেকদিন কি সহ্য করেছে না এই যে মানে রুনুর এই উল্টাপাল্টা কাজ?
তো সেই ক্ষেত্রে আমি বলবো বিশ্বজিৎ এখানে মানে পুরোপুরি আমি তাকে দোষ দিতেও পারি না, কারণ তারও কিন্তু একটা রাগ উঠতে পারে, তারও কিন্তু সহ্য আছে একটা, যে রুনুকে কখনোই সে বোঝাতে পারেনি সে যে রুনুকে ভালোবাসে, তার কিন্তু রুনু কিন্তু তার ভালোবাসার সাথে খেলা করছে, কারণ সে জানতো যে বিশ্বজিৎ তাকে ভালোবাসতো, তারপরও সে বিয়ে করলো, হ্যাঁ তার জীবনটা নষ্ট করলি কেন? আমার কথা হলো এটাই। তাই না আমার না মানে শেষে দিয়ে মানে করুণ পরিণতি হয়েছে, খারাপ লেগেছে, হ্যাঁ কিন্তু তারপরে না রুনুর জন্য আমার কেন জানি খারাপ লাগে না অতটা, কারণ আমার মনে হচ্ছে এই মেয়েটা আসলে স্বার্থপর। হ্যাঁ, আর এতটা স্বার্থপর মানুষের জন্য, মানে এই ধরনের স্বার্থপর যে নাকি নিজেরটা বুঝে নিজের জন্য আরেকজনের জীবনটাকে হেল্প করে দেয়, সেই মানুষের জন্য আসলে কেন জানি মায়া লাগে না, আমারও লাগেনি, বরঞ্চ এর থেকে আমার কাছে বেশি মায়া লেগেছে সোমার জন্য। আমার মনে হচ্ছে সে বেশি কষ্ট পেয়েছে, লাবণীর জন্য খারাপ লেগেছে যে নাকি হারিয়ে গিয়েছিল। তো এই হলো আসলে কাহিনী। মানে গল্পটা সুন্দর লেগেছে, কিন্তু গল্পের মেন দুইটা ক্যারেক্টারই আমার ভালো লাগেনি। আমি জানি না এখন আপনারা আমাদের মানে আমার সাথে একমত হবেন কিনা, নাও হতে পারেন, কারণ এক একজনের চিন্তা এক এক রকম, মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এগুলি বললাম। তো হ্যাঁ, তবে বইটার কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে বইটা কিন্তু অনেক সুন্দর, শরীফুল হাসান ভাইয়ের লেখা অনেক সুন্দর। আমি তো বললামই যে তার বই যেগুলি পড়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যারা সামাজিক রোমান্টিক থ্রিলার পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন, খুব সুন্দর একটা বই। আর হ্যাঁ, এই বইটার প্রকাশনের কথা যদি বলি তাহলে বইটা আসলে কোন প্রকাশনীর? অন্যধারার। তো অন্যধারার বই আসলে আমি তো বেশি পড়ি চিরকুট বা বাতিঘরের বই, যেহেতু থ্রিলার বই মানে বেশি পছন্দ আমার। তো দেখা যায় যে মানে অন্য প্রকাশনীর বই এমন না যে পড়ি না, কিন্তু সেটা কম পড়া হয়। তো এটা হচ্ছে অন্যধারা প্রকাশনীর বই। তা আমি বলবো যে হ্যাঁ, এই যে এখানে যে একটা মানে ছবিটা যে সেটার মধ্যে একটা না মানে ওই যে 70-80 দশকের একটা ভাই বানানোর চেষ্টা করেছিল। তা মোটামুটি আমি বলবো হ্যাঁ হয়েছে ওইরকম, তখনকার মেয়েরা যেরকম হতো টিপ দেওয়া, আর রুনু তো হিন্দুই ছিল, হয়তো রুনুকে বোঝানো হয়েছে কারণ রুনু তো মেন ক্যারেক্টার ছিল। কালারটা আছে, আমার কাছে খারাপ লাগে নাই, মোটামুটি কালারটা ভালোই লেগেছে, পৃষ্ঠাগুলিও ভালো। আমি বলবো মানে এই দিকে বাইন্ডিং টাইন্ডিং আমি বলবো বইয়ের প্রোডাকশন কিন্তু চমৎকার ছিল, এবং বানান যদি বলি ভুল, বানান ভুলও কম ছিল এখানে, মানে অতটা মানে বানান তো ভুল থাকেই কম বেশি, কিন্তু অতটা বানান ভুল আমি দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি এটা মানে প্রোডাকশনটা ভালো হয়েছে। এই জন্যই মানে বইটা আমি মানে আমার কাছে বইটার যে মানে অনেকে বলেন না সবুজ রংটা খ্যাত লাগে, হ্যাঁ আমার কাছেও কিন্তু প্রথমে মনে হয়েছে, কিন্তু আবার এই কারণটা না চোখেও লাগে, যে কারণে ভালো লেগেছে আমার কাছে। তাই আমি বলবো সব মিলিয়ে আমার কাছে বিশেষ করে প্রচ্ছদটা খুব সুন্দর লেগেছে, আশ্চর্যময়ী তোমাকে সেরকমই একটা ভাই বানানোর চেষ্টা করা হয়েছে। তো চমৎকার একটা বইয়ের রিভিউ তুমি দিয়ে দিলাম, আপনারা এখন পড়া শুরু করে দিতে পারেন। হ্যাপি রিডিং। তো দর্শক আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর হ্যাঁ, অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমি আবারও আসবো নতুন আরেকটা বইয়ের রিভিউ নিয়ে বা নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।